তাই আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে স্পর্শ পদ্ধতি কি। স্পর্শ পদ্ধতির চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ ব্যাখ্যা করতে গেলে তুমি তোমাদের মেইন বই যে চিত্রটা আছে এটা দিলেই হবে। আর আমি ফ্লো চার্ট দেখিয়ে দিব, না অসুবিধা। পরে আমরা স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন করব কি সালফিউরিক অ্যাসিড। ওই সালফিউরিক অ্যাসিডটা যে একটা অ্যাসিড, এরপর একটা জারক পদার্থ এবং একটা নিরোধক বা ডিহাইড্রেটিং প্রসেস এখানে একটা আছে, পানি অপসারণ করা, এটা আমরা ব্যাখ্যা করব। তো মানে কি বলে, স্পর্শ পদ্ধতি হচ্ছে কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার প্রক্রিয়াটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন করার প্রক্রিয়াটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। এক্ষেত্রে আমরা সালফারকে প্রথম অক্সিজেনের সাথে, অর্থাৎ এই বিক্রিয়াটাকে বলে কম্বাস্টেশন বা দহন বিক্রিয়া, উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। আমরা কিন্তু সালফার ডাইঅক্সাইড সম্পর্কে মোটামুটি ধারণা সবার আছে। যখন পেঁয়াজ কাটা হয় তখন সালফার ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয়, তখন চুকের পানির সাথে এই সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়াটা হয় এরকম, সালফার ডাইঅক্সাইড প্লাস নয়নের যে পানি, এটাকে আমরা বলি ওই ডিটিএস হিউমারাস, এটার সাথে সে বিক্রিয়া করে উৎপন্ন হয় H2SO3 সালফিউরাস অ্যাসিড। এই উৎপন্ন হওয়ার কারণে চোখ জ্বালাপোড়া করে, এবং চোখে কোনো আঘাত আসলে সবসময় দেখবে চোখ থেকে পানি নির্গত হতে থাকে, অর্থাৎ চোখটাকে রক্ষা করার জন্য। আর এই হিসেবে আমরা বলি যে চোখের পানি নির্গত হচ্ছে বা পানি বের হয়ে আসতেছে। তো ওই ছিল সালফার ডাইঅক্সাইডের একটা বিক্রিয়া। তাহলে সালফারকে যখন আমরা দহন বিক্রিয়ায় নিব তখন উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডটা ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সালফার ডাইঅক্সাইডটাকে যদি আমরা অতানুকূল তাপমাত্রায়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এটা একটা উভমুখী বিক্রিয়া, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনাম জন্য এটার উপস্থিতি 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। শিল্প প্রতিষ্ঠানের জন্য লাভজনক তাপমাত্রা এটা। তো এই তাপমাত্রায় যদি এটা করা হয় তখন উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। এখন বুঝতে হবে সালফার ট্রাইঅক্সাইডটা এই, যদিও এটা তোমাদের যে ধাতু অধাতু নিষ্কাশন অধ্যায়ের মধ্যে এই অংশটুকু আছে, এটাকে আমরা কানেক্ট করতে পারি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সাথে। এখানে লাসাফেলের নীতিটাও এখানে প্রযোজ্য, কারণ উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি সমতা করে দেখি যে 4 আর এখানে হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে 1 মোল আর এখানে হচ্ছে 2 মোল, মোট 3 মোল বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 2 মোল। অর্থাৎ এই বিক্রিয়ার চাপ তাপ দুটারই এখানে প্রভাব আছে। 3 মোল থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল, তার মানে কম হচ্ছে, মোল সংখ্যা কম। তাই এই বিক্রিয়ায় যদি আমরা কি করি, চাপ আরো বৃদ্ধি করি, তাহলে উৎপাদের পরিমাণটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাড়বে, এটাই কথা। এখন এখানে তাই এই ক্ষেত্রে কতটুকু বাড়বে এটা নিয়ে পূর্বের অধ্যায়গুলোতে আমরা আলোচনা করে আসছি। এই জন্য কি করা হয়, শিল্প প্রতিষ্ঠানে এটার জন্য একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার দেয়া হয়, যেটাতে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়া যায়। এবং টেম্পারেচার নিয়ে যেটা বলা হচ্ছে, এটা বিক্রিয়া হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। del S = মাইনাস, তোমাদের এখানে যতটুকু দেয়া আছে। তো দেখবে তোমাদের মেইন বই যেটা দেয়া আছে, আমরা তারপরে দেখলাম এখানে যে এই বিক্রিয়াটার মধ্যে আসলে তাপমাত্রা হচ্ছে কত, del S এর মান হচ্ছে 197 বা 198, তো 197 কিলোজুল। আর প্রথম বিক্রিয়াটাও তাপ উৎপাদী, যেহেতু এটা দহন বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে 296 কিলোজুল। পরেরটা হচ্ছে 197 কিলোজুল, আর এটা হচ্ছে 2 atm, এটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। অত্যানুকূল তাপমাত্রা মানে কি, শিল্প প্রতিষ্ঠানের জন্য অতি অনুকূলে তাপমাত্রা, যে তাপমাত্রায় ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়া যায়। এই তাপমাত্রার নিচে বা উপরে কোনোটাই শিল্প প্রতিষ্ঠানের জন্য লাভজনক তাপমাত্রা নয়।
এমন একটা তাপমাত্রা নির্বাচন করা হয় ইন্ডাস্ট্রিতে যে তাপমাত্রাটিতে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়া যায়। আর এই বিষয় নিয়ে আমরা তো পূর্বে ক্লাসে বলছি। তো যাই হোক, আমরা দেখলাম ফার্স্টে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডটাকে শিল্প প্রতিষ্ঠানে কি করে এগেইন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 atm অ্যাটমসফিয়ারে উৎপন্ন হয় সালফার ট্রাইঅক্সাইড। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তোমাদের মেইন বইয়ের 256 পেজে দেখবা স্টেপ 2 বা দ্বিতীয় ধাপে এতটুকু বলার পরে আমরা এইখানে এসে দুটা বিষয় পাবো। একটা বিষয় হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি আমি পানি যুক্ত করি, সাথে সাথে অ্যাসিড উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড। তবে এই যে অ্যাসিড যেটা হয় এটা লিকুইড নয়, এটা হচ্ছে কি গ্যাসীয় বা ভেপর বলা হয়, বাষ্প। তো এই বাষ্পটাকে ঘনীভূত করা, যেটাকে আমরা বলি যে কি ঘনীভবন প্রসেস, যে ঘনীভূত করা শিল্প প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়বহুল পদ্ধতি। কোনটা? যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমি পানি যুক্ত করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করব। এই সালফিউরিক অ্যাসিডটা আসলে কি হয়, কুয়াশার মতো সৃষ্টি হয় রুমের মধ্যে। যদি এই সালফার মানে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে আমরা তো এখানে দাঁড়িয়ে বা বসে থাকতে পারবো না। প্রচুর সালফার ট্রাইঅক্সাইড মানে কি করে পানির সাথে বিক্রিয়া করলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ফলে কুয়াশার মতো সৃষ্টি হবে। এই কুয়াশাটাকে ঘনীভূত করে তরল করা শিল্প প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়বহুল পদ্ধতি একটা। আরেকটা স্টেপ হচ্ছে এটা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যেখানে যদি শ্রমিকরা কাজ করবে আর ওই শ্রমিকদের যদি এখানে শরীরে জ্বালাফোড়া সৃষ্টি করে এবং শ্বাস প্রশ্বাসের জন্য সমস্যার সম্মুখীন হয়, তাহলে তো শ্রমিকরা ওই ইন্ডাস্ট্রিতে কাজও করবে না এবং বিভিন্ন সমস্যায় শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যায় সে সম্মুখীন হবে। তাই শিল্প প্রতিষ্ঠানে কি করে যে এই পদ্ধতিটাই আসলে কি করে অ্যাভয়েড করে চলে। কোন পদ্ধতিটা? যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যুক্ত করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা, এই পদ্ধতিটাই সে অ্যাভয়েড করে চলবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এখানে একটা বিষয় হচ্ছে কি সালফার ট্রাইঅক্সাইড প্লাস পানি, আমরা পাবো এখানে H2SO4। তো এই যে উৎপন্ন সালফিউরিক অ্যাসিডটা হয়েছে এটা কিন্তু লিকুইড অবস্থা নয়, এটা গ্যাসীয় অবস্থা হয়ে যায় কুয়াশার মতো। তাই এই প্রসেসটাই ইন্ডাস্ট্রিতে গ্রহণযোগ্যতা পায় না। পরে কি করা হয়? পরে এই সিস্টেমটাকে পরিবর্তন করে আরেকটা সিস্টেম নেওয়া হয়। সেটা হচ্ছে কি যে উৎপন্ন হয়েছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিডটাকে না নিয়ে তারা নিবে এইটাই, যে সালফার ট্রাইঅক্সাইড প্লাস 98% সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে 98%, যেটাকে বলা হচ্ছে অর্থাৎ বিশুদ্ধ, তাহলে এটা হচ্ছে লঘু 98% সালফিউরিক অ্যাসিডের লঘু নেওয়া হবে, মানে সামান্য নিয়ে বিক্রিয়া করলে উৎপন্ন হবে H2S2O7। আমি আবার বলতেছি, এটাকে বলা হচ্ছে যে H2S2O7, এইটাকে আমরা বলি পাইরোসালফিউরিক অ্যাসিড। এটা মানে কি বলে এটাকে রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। ভিন্নভাবে আমরা নামকরণ করতে পারি, তবে এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে অলিয়াম, কমার্শিয়াল নেম অলিয়াম and chemical name pyrosulfuric acid. Again H2S2O7 তুমি এইভাবে লিখতে পারো, অথবা এটাকে H2SO4 into SO3 এইটাও লিখতে পারো, নো প্রবলেম। সো এটার নাম হচ্ছে অলিয়াম অর পাইরোসালফিউরিক অ্যাসিড। এই যে এটাকে যেটা প্রোডাক্ট হিসেবে
আমরা পাবো পানিতে ফুটায় ফুটায় যুক্ত করে তখন এটাকে লঘু করা হয়, পরে এটাকে বাজারজাত করা হয়। তাহলে এখানে কিন্তু ভুলেও একটা কাজ করা যাবে না যে আমি অলিয়ামের উপরে পানি ঢেলে দিব। ঢেলে দেওয়া এখানে অমঙ্গল বয়ে আনবে, কারণ প্রচুর তাপ উৎপাদী, ফলে বিস্ফোরণ হয়ে যাবে। তাই পানিতে আমরা অ্যাসিড দিব, অ্যাসিডে পানি দিব না। মনে রাখতে হবে ফোটায় ফোটায়, মানে পানির মধ্যে ফোটায় ফোটায় কি করব, পাইরোসালফিউরিক অ্যাসিড আর অলিয়াম ফোটায় ফোটায় দিব। এক পর্যায়ে গরম হবে, তাই ঠান্ডা হওয়ার সময় নেব, এরপরে আবার আস্তে আস্তে দিব। প্রয়োজনে আমরা কি করব, যে একটা কনিক্যাল ফ্লাক্সে নিয়ে কনিক্যাল ফ্লাক্সটার চতুর্দিকে কি করা হবে, পানি থাকবে ঠান্ডা, এরপরে আস্তে আস্তে ঢেলে দিব। এই প্রসেসে সালফিউরিক অ্যাসিড থেকে শিল্প উৎপাদন করা হয়। তাহলে এখান থেকে আমাদের অসংখ্য প্রশ্ন থাকবে। তো আমাদের প্রশ্নটা ছিল কি, যে স্পর্শ পদ্ধতি কি, কঠিন সালফার থেকে মানে এস থেকে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার প্রক্রিয়াটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিতে সালফারকে দহন করার পরে সালফার ডাইঅক্সাইড হয়। উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে শিল্প প্রতিষ্ঠানে কি করা হয়, যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ও 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা একটা উভমুখী বিক্রিয়ায় দেখা উৎপন্ন হয় সালফার ট্রাইঅক্সাইড। দ্বিতীয় ধাপ, এই ধাপে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন না করে সালফার ট্রাইঅক্সাইডকে 98% সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ নিয়ে তার সাথে উৎপন্ন করা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড আর অলিয়াম। এই অলিয়ামকে ফোটায় ফোটায় পানিতে যুক্ত করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, যেটা বাজারজাত করা হয় বা প্রোডাক্ট হিসেবে বাজারে দেয়া হয়। এই ছিল সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়া। নাও আমাদের এখন প্রশ্ন হবে, এই যে সালফিউরিক অ্যাসিডটা আমরা তৈরি করেছি, তোমাদের মেইন বইয়ে দেখবে এখানে শিক্ষার্থীদের একটা কাজ আছে, যে বা দলীয় কাজ। মেইন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 257। তোমরা এখানে তিনটা ওই শিকন, মানে এটা বলা হচ্ছে যে তিনটা কাজ দেয়া আছে, তিনটা কাজের 1 2 3 4, যে তিনটে কাজের ক্ষেত্রে আমি একটু বলেই দিচ্ছি। 5 নাম্বারটা দেখবে এখানে লেখা আছে উপরের পরীক্ষা তিনটি, অর্থাৎ তিনটা পরীক্ষা দেওয়া আছে। তিনটা পরীক্ষা হচ্ছে কি, উৎপন্ন মানে সালফিউরিক অ্যাসিডের সাথে ফার্স্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর চুনের পানির বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলি, বা কি বলা হয়, প্রশমন বিক্রিয়া। পরেরটা হচ্ছে কি, পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া। আই নো ইটস রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে বলা হচ্ছে যে পটাশিয়াম আয়োডাইডের সাথে তুমি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ওই বিক্রিয়াটায় যে সালফিউরিক অ্যাসিড একটা যে জারক পদার্থ তা তুমি দেখিয়ে দিতে হবে। তাহলে সেকেন্ড ইকুয়েশন গেল। থার্ড ইকুয়েশন হচ্ছে কি, সুগার বা চিনির সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে চিনি, যে এখানে এটাকে আমরা বলি যে ডিহাইড্রেটিং প্রসেস বা ডিহাইড্রেটিং, এটাকে বলা হয় প্রপার্টি, নির্দন ধর্ম, যেখানে সে পানিগ্রাহী পদার্থ হিসেবে যে ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করতে হবে। এই তিনটা পরীক্ষা, আমি তিনটা পরীক্ষা এই অধ্যায়ের মধ্যে অধাতুর একটা প্রশ্নই আছে এখানে, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন, এবং এইটাই আমার কাছে না সবার কাছে এটা একটা ইম্পর্টেন্ট মনে হয়, কারণ ধাতুর অসংখ্য প্রশ্ন এখানে আছে, কপার বলো, জিঙ্ক বলো, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, কিন্তু অধাতুর জন্য একটাই আছে, তাই এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আমি ফার্স্টে একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাপারটা মনে রাখবা। তা আমি এর আগেও একবার বলছিলাম যে জারক, মানে জারক পদার্থ হিসাবে তুমি মনে রাখার জন্য কোনো একটা পদার্থ সেটা জারক হবে কিনা তা আমার একটা সূত্র আছে, সেটার সাথে মনে রাখতে পারো। অবেজা, অবেজা কথাটার অর্থ কি? অবেজা কথাটার অর্থ হচ্ছে কোন একটা যৌগ যদি আমরা দেখি, প্রথম এই যৌগটাতে অধাতুর সংখ্যাটা যদি বেশি হয়ে থাকে, অধাতুর সংখ্যা বেশি হলে সে জারক পদার্থ হবে। অধাতুর সংখ্যা বেশি হলে জারক। নাও an example that H2SO4, তাহলে এটা বলার আর অপেক্ষা রাখে না, হাইড্রোজেন হচ্ছে ধাতুর সক্রিয়তা ক্রমে তার
ধাতুর সাথে তাকে স্থান দেওয়া হয়েছে, তাই মানে এটাকে আমরা ধাতু বিবেচনা করলে ধাতু হচ্ছে 2টা, অধাতু হচ্ছে এখানে 4 আর 5টা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অধাতুর সংখ্যাটা বেশি এবং এই সালফিউরিক অ্যাসিড একটি জারক। কিন্তু এটা জাস্ট আমাদের ট্রিক্স মনে রাখা। এক্সাম্পল কিভাবে দিব, আমরা যদি দেখি একটু যে সালফিউরিক অ্যাসিডের সে জারক হিসেবে ভূমিকা পালন করে, তো জারক বিজারকের জন্য একটা কমন প্রশ্ন বোঝাই দিচ্ছি, একেবারেই ইজি। যে জারণ সংখ্যা যদি কোনো একটা সমীকরণে দেখি কোনো পদার্থের জারণ মান বেড়ে যায়, তাহলে প্রসেসটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর যদি জারণ মান হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে আমি যদি বলি H2SO4 প্লাস জ্যাটেন জিঙ্ক, একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক সালফেট জ্যাটেন SO4 প্লাস হাইড্রোজেন, যে কোনো মৌলিক পদার্থের জারণ মান হয়ে থাকে 0, আর একটা যৌগের জারণ মান হয়ে থাকে সার্বিক জারণ মান হচ্ছে 0। তাই এটা 0, এটা 0। জিঙ্ক এখান থেকে 0 থেকে হয়েছে হিরো, কিভাবে? কারণ এইটার জারণ মান সালফেটের ক্ষেত্রে -2, সো এটা +2 হতেই হবে, কারণ দুইটা মিলে 0। এই ক্ষেত্রে আমরা দেখলাম জিঙ্কের জারণ মান মানে 0 থেকে সে হিরো হয়ে গেছে, তার মানে বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাইলে আমরা বলি জারণ, এই প্রসেসটাকে বলা হয় জারণ। তো তুমি এটা একটা জারণ অর্ধবিক্রিয়া, আমরা তো আয়নগুলো নিচ্ছি। তো জারণ, তো যে পদার্থের জারণ হয় তাকে আমরা বলি কি বিজারক। তো এটা তো অবশ্যই জারক হবেই। এরপরে দেখি এখানে হাইড্রোজেনের হচ্ছে +1, তাই +1 × 2 তার মানে +2 হয়। তো অরিজিনালি হাইড্রোজেন কিন্তু +1, তো 1 থেকে সে হয়ে গেছে 0, ছিল 1 হলো 0, হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়াটাকে বলা হয় বিজারণ। তো বিজারণ যদি হয় তাহলে এইটাকে আমরা কি বলবো? বিজারক। এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, এটা হচ্ছে জারক। হ্যাঁ, আমরা দেখলাম বিজারণ প্রক্রিয়াটায় কি হয়, বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয়, জারণ প্রক্রিয়ায় জারিত হয়। তাহলে জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক সালফেট হয়েছে, আর সালফিউরিক অ্যাসিড বিজারণ প্রক্রিয়ায় সে কি বিজারিত হয়ে হাইড্রোজেন হয়েছে। নাও এখানে যে প্রশ্নটার আমরা আনসার করতে যাব সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়াটা ব্যাখ্যা করব। পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয় আমরা জানি। এক্ষেত্রে এই হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটা একটা লবণ, এটার সাথে যদি আমরা দিই তাহলে কিন্তু একটা পচা গন্ধযুক্ত একটা আমরা পাবো। আয়োডিন দেখতে পারবা বেগুনি বর্ণে বেরিয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা দেখছি ওইটা উৎপন্ন হয় H2SO4। এই বিক্রিয়াটাতে আমি এখন করে দেখি, এখানে দেখাইতে পারতাম, আর রুমটা মধ্যে এত গন্ধ হবে আর থাকা যাবে না। তো এই জায়গায় উৎপন্ন হবে পটাশিয়াম বাইসালফেট প্লাস আয়োডিন প্লাস সালফার ডাইঅক্সাইড। তো এই জায়গায় আমরা জারণ মান বের করব। তোমরা সবাই জারণ মান নির্ণয় করতে পারো, এটা কারণ আমাদের আগেরই পড়া। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6। আমরা এইটা নিঃসন্দেহে বলতে পারি যে এইখানে জারণ মান হচ্ছে +4। কিভাবে? কারণ অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তো -2 এর সাথে 2 গুণ করলে -4 হয়। তবে সালফারের জারণ মান এখানে +4 হতেই হবে, কারণ সালফার ডাইঅক্সাইডের সার্বিক জারণ মান 0 হতে গেলে অক্সিজেনের যদি -2 × 2 = 4 হয় মাইনাস, তাহলে +4 হতে হবে সালফারের। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পারলাম, সালফারের জারণ মান +6 থেকে +4 হয়েছে। বাট এখানে সালফারের জারণ মান কিন্তু অপরিবর্তিত রয়েছে। যেটা অপরিবর্তিত থাকে এটাকে আমরা বলি স্পেকটেটর আয়ন অর দর্শক আয়ন। যাই এখানে পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে আমরা দেখলাম পটাশিয়াম আয়নটা এখানে দর্শক আয়ন, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়। এখানে আয়োডিনের জারণ মান -1 হয়, বাট এইখানে আয়োডিনের জারণ মান 0, কারণ সে একটা মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের জারণ মান সব সময় কি হয়? 0 হয়। তাহলে দেখা যাচ্ছে -1 থেকে 0 হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে, কারণ মাইনাস থেকে সে 0 আসতে মানে যতই হোক মাইনাস থেকে 0 এসেছে, বেড়ে গেছে। বেড়ে যাওয়াটাকে বলা হয় জারণ। আর
কমে যাওয়াটাকে বলা হয় বিজারণ। +6 থেকে +4 হয়েছে, এটা হচ্ছে কি বিজারণ। তাহলে আমরা দেখলাম জারণ প্রক্রিয়ায় জারিত হয় আয়োডিন, বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয় সালফার ডাইঅক্সাইড। আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিড বিজারণ প্রক্রিয়ায় কি হয়েছে, বিজারিত সালফার ডাইঅক্সাইড। আর অথবা আমরা এখানে এটাকে বলতে পারি বিজারণ কার হয়, জারক পদার্থের ক্ষেত্রে। তাহলে সালফিউরিক অ্যাসিড একটা জারক, স্পষ্টত আমরা দেখিয়ে দিলাম। আর জারণ প্রক্রিয়ায় এটা হয় বিজারক। আমরা এখন এখান থেকে এগুলোর লিখতে পারো, তুমি যদি লেখো এটা বিজারণ, তাহলে এটাকে কি বলবো, বিজারিত, বিজারিত, আর এটা কি জারিত। তুমি লেখলে লিখতে পারো, না লিখলে নাই। আমাদের প্রশ্ন ছিল কি, দেখাও যে পটাশিয়াম আয়োডাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, তোমাদের মেইন বইয়ে যা বলছে তাই আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। পটাশিয়াম আয়োডাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি জারক পদার্থ। স্পষ্টত সমীকরণটি এর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। সো এই বিক্রিয়াটাকে আমরা রেডক্স বা জারণ বিজারণ বলবো। সেই ক্ষেত্রে কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, মানে তা আমরা দেখতে পারলাম। সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান +6 থেকে হ্রাস পেয়ে সালফার ডাইঅক্সাইডের +4 হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে জারণ মান হ্রাস পেয়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে কি বিজারণ প্রক্রিয়া। আর ঠিক তেমনি পটাশিয়াম আয়োডিনের জারণ মান -1 থেকে উৎপন্ন প্রোডাক্ট আয়োডিনের জারণ মান 0 হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে তার জারণ মান বেড়ে গেছে, বেড়ে যাওয়া সেটা হচ্ছে কি জারণ। তাহলে আমরা বলতে পারি উক্ত প্রসেসটা হচ্ছে রেডক্স এন্ড সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা জারক। শেষ পরের আরেকটা, আমার এখানে যে সময়টা আছে এই সময়ের ভিতরেই আমি এটা শেষ করে দিচ্ছি। আমরা যাচ্ছি পরের আরেকটা, যে দেখাও যে সালফিউরিক অ্যাসিড একটি এই সেকেন্ড আরেকটা এখানে দেওয়া আছে যে সালফিউরিক অ্যাসিড একটি ওই নিরোধক পদার্থ। তার নিরোধন ধর্ম যেটাকে বলা হচ্ছে, তোমাদের মেইন বইয়ের পেজ দেখবে 257, দ্য ডিহাইড্রেটিং প্রপার্টির ক্ষেত্রে বলা হচ্ছে পানি তার একটা নিরোধন ধর্মটা। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড H2SO4 তার একটা ধর্ম হচ্ছে অন্য পদার্থ থেকে সে বন্ধন ভেঙে পানিটাকে নিয়ে আসতে পারে। নিরোধন হচ্ছে সেই সকল পদার্থই, যে সকল পদার্থ অন্য পদার্থের মধ্যে, যে সকল পদার্থ হবে কি কার্বন এবং হাইড্রোজেন অক্সিজেন বিশিষ্ট কোনো যৌগ যদি হয়, তাহলে এদের বন্ধনটা ভেঙে কার্বনের কি বলে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ অন্য পদার্থ থেকে যদি হাইড্রোজেন এন্ড অক্সিজেন বিশিষ্ট পদার্থ থেকে, বিশেষ করে অন্য পদার্থ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনটাকে যদি পানি রূপে সে বের করে নিয়ে আসে, তাহলেই সে নিরোধক পদার্থ হবে। সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক এই কারণেই, সে চিনির ক্ষেত্রে আমরা জানি চিনি C12 H22 ও 11, এই যে একটা সংকেত, এই সংকেতটাকে যদি আমরা একটু কল্পনা করি, কল্পনা করলে তো টাকা লাগে না। তা আমি যদি এটারে এই অংশটাকে লিখি H22 ও 11, মনে মনে আমি নিচে কমন নিচ্ছি। কত কমন নিব? আমি 11 কমন নিই, তাহলে H2O, মানে বোঝা যাচ্ছে যে চিনির মধ্যে 11 অণু পানি আছে এবং সেই সাথে 12 মোল কার্বন আছে। আমরা এটা আজকে প্র্যাকটিক্যালি দেখেছি। এই বিক্রিয়াটা তোমরা অনেকে দেখছো অলরেডি। বিক্রিয়াটা নিলে পরে কি হবে, এই 12 মোল কার্বন 12 মোল সি আলাদা হয়ে গেল, সাথে যে অংশটা রয়ে গেল এটা হচ্ছে কি H2SO4 ইনটু 11 অণু পানি। তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট মানে বা সুস্পষ্টভাবে এখানে দেখতে পারতেছি যে সালফিউরিক অ্যাসিডটার সাথে কিন্তু পানি চলে আসছে। কত অণু পানি চলে আসছে? 11 অণু পানি। সে কি করলো, এই যৌগ থেকে তাদের যে এই যে সুগার বা চিনির যে সংকেতটা যেটা ছিল, এখান থেকে পানিটাকে ওই হাইড্রোজেন এবং অক্সিজেনটাকে পানি রূপে বের করে নিয়ে আসছে। তো বের করে নিয়ে আসার কারণেই সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়ায় একটা নিরোধক পদার্থ। এইরকম আরেকটা উদাহরণ যদি আমরা দিতে যাই, আমরা জানি C2H5OH, দিস ইজ ইথানল। তো ইথানলের সাথে যদি আমরা কি করি একটা বিক্রিয়া দেই, তো এটা আমরা আগেও দেখছি যে -H2O পানি অপসারণ করবে H2SO4, তখন কি হবে, ইথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাও কিন্তু আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়ার ক্ষেত্রে কি একটা নিরোধক পদার্থ হিসেবে কাজ করে, কারণ এই পদার্থ থেকে পানিটা বের করে নিয়ে আসে। ফার্স্টে মেকানিজমে যদি আমরা দেখতে যাই, তার ক্ষেত্রে পানিটা বের করে ইথাইল বাইসালফেট হয়, সাথে পানি হয়।
তো যাই হোক, আমরা দেখলাম সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, সালফিউরিক অ্যাসিড একটি জারক পদার্থ। এখন দেখবো সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড। তো অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যদি দেখি তার মধ্যে প্রোটন আছে। এটা ব্যাঙে একটু দেখাই দিই। H2SO4 একমুখী চিহ্ন হবে, এখানে উভমুখী হবে না, কারণ এটা একটা কি শক্তিশালী অ্যাসিড এবং তীব্র অ্যাসিড, তাই এটাকে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে। তখন হবে কি 2H প্লাস, ডাইক্লোরিক একটা অ্যাসিড। ডাইক্লোরিক মানে কি দুটি প্রোটন আছে এর মধ্যে, এবং সালফেট SO4 2 মাইনাস। তো আমরা দেখলাম এই ক্ষেত্রে যৌগটার মধ্যে প্রোটন আছে। এই প্রোটনের একটা ধর্ম হচ্ছে কি যে নীল লিটমাস ইজ ইকুয়াল টু হয়ে যাবে লাল লিটমাস। লাল লিটমাস, তো যে সকল পদার্থ নীল লিটমাসকে লাল করতে পারে, যেই পদার্থটাই নীলটাকে লাল করতে পারে, এরকে আমরা অ্যাসিড বলি। এই কারণে বলি অপুদা, অম্ল প্রোটন দাতা। আর ঠিক তেমনি অনীলা, অম্ল নীল লিটমাসকে লাল করে, নীলা অম্ল নীল লিটমাসকে লাল করে। তো এই হিসাবে আমরা বাহ্যিকভাবে বলতে পারি H2SO4 একটা অ্যাসিড, কিন্তু এটা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের কোনো কথা নয়, কারণ এটা রাসায়নিক বিক্রিয়া দিতে হয়। তাই কি করব আমরা, সালফিউরিক অ্যাসিডকে H2SO4 প্লাস চুনের পানি বা স্ল্যাকেট লাইম যাই না কেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মেইন বই যাই বলছে তাই নিচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি এটা একটা বেস বা ক্ষারক, and H2SO4 হচ্ছে একটা অ্যাসিড। সো উই নো অ্যাসিড অ্যান্ড বেস যখন রিঅ্যাকশন করবে, you will be gets salt and water, so it is নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অর্থাৎ এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কারণ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যদি কোনো রাসায়নিক বিক্রিয়া অম্ল এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। কেন বলা হয়, কারণ এই বিক্রিয়ায় বিক্রিয়ক দ্বয়ের মানে উভয়েরই ধর্ম হ্রাস পায়। অ্যাসিডের ধর্ম তার থাকে না, ক্ষারকের ধর্ম থাকে না। তৃতীয় পক্ষ হিসেবে একটা নিরপেক্ষ পদার্থ হিসেবে লবণ আমরা পাই, তাই এটাকে আমরা প্রশমন বা নিরপেক্ষকরণ বিক্রিয়া বলে থাকি। তখন উৎপন্ন হবে কি ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। তাহলে আমরা দেখতে পারলাম যে সালফিউরিক অ্যাসিড একাধারে কি অ্যাসিড, একাধারে সে জারক, সে নিরোধক, এই হিসেবে ভূমিকা পালন করতে পারে। একটা বিষয় না বললেও না হয়, সেটা হচ্ছে কি একটা দেশ কতটুকু শিল্পোন্নত, আমি বলতেছি না যে উন্নত, শিল্পোন্নত, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাখ্যা করা হচ্ছে একটা দেশ কতটুকু শিল্পোন্নত, সেটা হচ্ছে নির্ভর করে সালফিউরিক অ্যাসিডের উৎপাদনের উপর। যে দেশে যত বেশি সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে পারবে, সেই দেশের শিল্প প্রতিষ্ঠানটা ততটুকু আমরা কি বলতে পারবো যে বা উন্নত বলে বিবেচিত হয়ে থাকে। কারণ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা অসংখ্য ব্যবহার পেয়ে থাকি। তুমি যে ডিটারজেন্ট ব্যবহার করবা, সেই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটাতেই বলি সালফিউরিক অ্যাসিডের ভূমিকা তো থাকবেই। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অতএব আমরা আজকে যেগুলো দেখলাম সবগুলোর অংশটা একটু দ্রুত একটু বলে দিচ্ছি। স্পর্শ পদ্ধতি কি ছিল? স্পর্শ পদ্ধতিটা ছিল এইটাই যে কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফিউরিক অ্যাসিডের যদি আমরা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে হয় তা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে বলবো সালফারকে প্রথম অক্সিজেনের সাথে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। এই উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 1-2 ATM চাপে শিল্প প্রতিষ্ঠানে লাভজনকভাবে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। এই সালফার ট্রাইঅক্সাইডটা কি পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায়, কিন্তু একটা প্রশ্ন এখানে থাকে, এই উৎপন্ন সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার উপযোগী নয়। যদি তাকে ব্যবহার উপযোগী করতে হয় তাহলে অনেক টাকা লস্ট হয়। শুধু লস্ট নয়, শ্রমিকদেরও কষ্ট হয়, শ্বাসকষ্টজনক সমস্যা, এরপরে হচ্ছে কি জ্বালাপোড়া সমস্যা তো থাকবেই। তাই এই সকল ফাউল সিস্টেম বাদ বাকি অংশটা কি সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা যুক্ত করব 98% সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ যুক্ত করে তৈরি করব অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড।
উৎপন্ন পাইরোসালফিউরিক অ্যাসিডকে কি করা হবে, পানিতে ফোটায় ফোটায় যুক্ত করে পানিটাকে অর্থাৎ যখন নির্দিষ্ট ঘনমাত্রার একটা অ্যাসিডের দ্রবণ তৈরি করা হবে, এই দ্রবণটাকে বাজারজাত করা হয়। নাও সালফিউরিক অ্যাসিড বাজারজাত করা হলো ভালো, এটার কাজ হিসেবে আমরা তিনটা পাইলাম, অ্যাসিড হিসাবে, সে জারক হিসাবে, সে নিরোধক হিসাবে। এই গেল। এখন আমি একটা সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডও দিব। এই অধিবেশন আমাদের শেষ, এই সেকেন্ড অধিবেশনে আমি একটা প্রশ্ন দেখাই দিব, নমুনা প্রশ্নগুলো কেমন ভাবে থাকতে পারে এবং ফ্লো চার্টটা। এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি, থাকলে একটু বলো।